আসসালামু আলাইকুম। বিনিয়োগ ইন ভিডিও স্টক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে 11 মে সোমবার এবং আমরা আজকের মার্কেট নিয়ে আলোচনা করব। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, আপনাদের যদি কোনো স্টক নিয়ে সাজেশন চান বা কোনো স্টক আপনাদের আছে সেটা কেমন কি করা উচিত, তাহলে আপনারা আমার এই ভিডিওর নিচে কমেন্টে দয়া করে কমেন্ট করবেন। আমি সময় পেলে সেটা নিয়ে উত্তর দিব। কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ না দেওয়ার জন্য অনুরোধ করব, কারণ হোয়াটসঅ্যাপে অনেক বেশি মেসেজ চলে আসে, যে কারণে আমার দেখা যায় একই স্টকের সাজেশন হয়তো 20 জন মেসেজ দিয়ে রাখছেন, প্রত্যেককে একই জিনিস বারবার বলা আমার জন্য কষ্টকর এবং এটা আসলে সময় সম্ভবই হয় না। আমি অনেক মানুষের মেসেজ সিনও করতে পারি না, যেটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি বলবো যে ইউটিউবে কমেন্ট করেন, আসলে ইউটিউবে কমেন্ট কম মানুষ করেন, যে এখন আমি এখানে উত্তর দিয়ে দিই। এবং ইউটিউবে দেখা যায় একটা স্টক নিয়ে আপনি কথা বললে এটার আনসার দিলে আরো 10 জন সেটা দেখতে পারতেছে, তো সেই হিসাবে সবার জন্য একটা উপকার হচ্ছে। তো চলুন প্রথমেই আমরা আজকের মার্কেট নিয়ে একটু আলোচনা করি। আমরা এখানে দেখতে পাচ্ছি আজকে 714 কোটি টাকা লেনদেন হয়েছে এবং 15 পয়েন্ট মাইনাস। আজকেও মার্কেট মাইনাস, এটা হচ্ছে চিন্তার বিষয়। মার্কেট টানা মাইনাস, প্রতিদিন মার্কেট সকালে সবুজ হয়ে বাড়ে, মানুষ পাগল হয় কিনে, এরপর নেমে যায়, মানুষ লসে পড়ে। এই জিনিসটা কেন হচ্ছে এবং এইটা থেকে বের হওয়ার উপায় কি? আমরা কিন্তু প্রতিদিন সকালে, মনে রাখবেন, প্রতিদিন আমরা আমার গ্রুপে আমি প্রতিদিন বলে রাখি যে সকালে ভুলেও দাম বাড়িয়ে কিছু কিনবেন না। মানে হল্টের আশায় বেড়ে যাবে, আকাশে চলে যাবে, ওই রকম স্টক খুব কমই আছে। ওইগুলো আশা করে কিনতে গেলে ধরা খাওয়ার চান্স বেশি। এবং মার্কেটে যেগুলো বাড়তেছে সেগুলো আসলে কোনো মানে ফান্ডামেন্টাল ভিত্তি নাই, ইপিএস নাই, কিচ্ছুই নাই। বাট জাস্ট মানুষ কিনতেছে এই আশায় যে আমি এটা কিনি, কিনলে আরেকজন আরো বাড়ায় কিনবে। বাট রিজনটা কি, এর পিছনে লজিক কি, কেউ জানে না। এবং এভাবেই কিন্তু মার্কেটে মানুষ মারা খায়। মারা খাওয়ার পর বলে, আরে ভাই মার্কেটের দোষ, সরকারের দোষ, কপালে যা আছে, কি হইলো বুঝলাম না। যাই হোক, আমরা কিন্তু এগুলো বলতে চাই না। আমরা চাই সবকিছু চিন্তা ভাবনা করে লজিক্যালি মিলাইতে। যেটা লজিক্যালি মিলবে সেটা কি মানে কিনবো, সেটা করব। লজিক্যালি যেটা মিলবে না সেটা আমরা করবো না। আজকে এখানে টেক্সটাইল বাড়ছে, ফার্মাসিউটিক্যাল বাড়ছে, দেখতে পাচ্ছি ইঞ্জিনিয়ারিং কিছু বাড়ছে। ঠিক আছে, তো চলুন আজকে ইন্ডেক্সটা প্রথমে দেখি। প্রথমে ডিএসসি ইন্ডেক্স যদি আপনারা দেখেন, তাহলে ডিএসসি ইন্ডেক্সে আজকে খেয়াল করলে দেখবেন এই যে টানা, এইখান থেকে এরপর থেকে টানা মার্কেট নামা শুরু করছে এবং মার্কেটটা নামতে নামতে আপনার এইখানে 5205 চলে আসে। আমার মতে আগামী 2-1 দিনের মধ্যে মার্কেট এই জায়গাটায় সাপোর্ট নেবে। এই জায়গাটার মধ্যে এই যে এই জোনটা আমি এঁকে দিলাম, এই জোনটা হচ্ছে আপনার 5150 ধরেন, 150 থেকে 170, এই জায়গার মধ্যে মার্কেট আস্তে আস্তে সাপোর্ট নেওয়ার চেষ্টা করবে। আর একটু আমি এটা ছোট করে দিই। এই যে আমার বৃত্তটা, কি বলবো, এই যে রেক্ট্যাঙ্গেল যেটা আয়তাকার, এই যে জায়গাটা আগা, এই বক্সের মধ্যে, সোজা বাংলায় বলি, এই বক্সের মধ্যে আপনারা খেয়াল করবেন যে মার্কেট আরো 2-1 দিন নামতে পারে অথবা কালকেই নেমে এখানে টাচ করে উঠতে পারে। এই জায়গাটার মধ্যে একটু সাপোর্ট নেবে আশা করি। এবং আমার ধারণা এইখান থেকে মার্কেট নামা আপাতত উচিত না। এখানে সাপোর্ট নিয়ে আবার ধীরে ধীরে প্লাস মাইনাস হবে। কিন্তু যদি এটা ব্রেক করে নামে তখন একটু টেনশনের বিষয় হবে। তো একটু খেয়াল রাখবেন এই বক্সে মার্কেট যাওয়ার সম্ভাবনা কতটুকু। আচ্ছা, এরপর দেখেন, প্রথমেই আপনাদেরকে আমি দেখাই যেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। আজকের মূল দেখার বিষয় দেখেন, মিউচুয়াল ফান্ড সেক্টরটা প্রথমে দেখাই। বড় লাল এই মিউচুয়াল ফান্ড আজকে পুরো সেক্টর কত উপর থেকে ধাক্কা খেয়ে নিচে নেমে গেল। গতকাল সবুজ ছিল, একটা নিউজ বেরিয়েছিল, নিউজটা আগে দিছিল যে মিউচুয়াল ফান্ড তার নেবের কাছাকাছি নিতে হবে। এটা আগের নিউজ। গতকাল কি কারণে গ্যামলাররা বা সামথিং পিপুল এগুলো সবাই শেয়ার করছে, সাধারণ পাবলিক আবার হুড়মুড়িয়ে পড়ছে। পড়ার পর এইখানে দেখেন পরের দিন স্মার্ট মানি সেল দিল, পাবলিকরা ধরা খাওয়া দিল এবং ভলিউমটা দেখেন কত হাই। এইখানে একটা বড় হাই ভলিউম হয়েছিল, এরপরে কিন্তু মার্কেট মিউচুয়াল ফান্ড ধীরে ধীরে নামছে। এইখানেও একটা বড় লালের পর মিউচুয়াল ফান্ড কিছুটা নেমে আসবে। এখানে যে মিউচুয়াল ফান্ডের খেলা শেষ আমি বলতেছি না, বাট অন্তত কয়েকদিনের জন্য স্লো, এখানে একটা প্রফিট নিয়ে সেটা অন্য জায়গায় নেওয়া যাবে। এবং দেখেন এখানে বেশিরভাগ মিউচুয়াল ফান্ডে কিন্তু আজকে লাল লাল লাল, আপনি মিউচুয়াল ফান্ড সেক্টরটাও লাল, এখানে অনেকগুলো মিউচুয়াল ফান্ড লাল পাবেন। এবং আপনারা কি জানেন কি জানেন না, আমরা যে গতদিন একটা মিউচুয়াল ফান্ড গত কয়েকদিন আগে কিনছিলাম, সেটাও আমরা আজকে প্রফিট নিয়ে নিছি। আমরা কিনছিলাম এই বটমে একেবারে নিচে, দেখেন এখানে 4 মে, এটা হচ্ছে মানডে, অর্থাৎ 4 মে, গত সপ্তাহ মে মাসের 4 মে, এটা সোমবারে বলছিলাম যে মিউচুয়াল ফান্ড 430, 440, 450 এর মধ্যে ডিবিএইচ কিনতে। কেন কেন আমি বলছিলাম, আমি কি নিউজ জানতাম না, আমি ইন্টারনাল কোনো নিউজই জানি না। আমার কাছে মিউচুয়াল ফান্ড সেক্টর এবং এই স্টক দেখে মনে হয়েছিল যে এখানে স্মার্ট মানি এন্ট্রি নিচ্ছে। আমরা যখন স্মার্ট মানি এন্ট্রি নেই, এটা কনফার্ম হয়। কনফার্ম কিভাবে হয়? টেকনিক্যালি বিভিন্ন রুলস আমরা মেনটেন করি। ধরেন আমি 5টা রুলস, কথার কথা বলি, 5টা রুলস মেনটেন করি। যখন আমি দেখবো 1 নাম্বার রুলস
2+2=4 হয়ে গেছে, ঠিক আছে। এরপরে নিয়ম হচ্ছে 4+4 8 হবে, হয়েছে। এরপর হচ্ছে 8+8 16 হয়েছে। এরপরে 16+16 32 হয়েছে। এইভাবে যখন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা নিয়ম মিলে যায়, আমরা বুঝি এটা স্মার্ট মানি এন্ট্রি নিচ্ছে। আমরা এখানে অল্প একটা স্টপ লস নিয়ে আমরা এন্ট্রি নেই, যে যদি বাই চান্স কোনোটা উল্টাপাল্টা হয় তাহলে ছোট লসে বের হয়ে যাবো, নইলে তার ঠিক আছে প্রফিট, চিন্তার কিছু নেই। এবং এবং দেখেন, আপনারা নিউজ পাওয়ার পর গতকালকে কিনছেন, আজকে কিনছেন, সেল দিয়ে কিন্তু দিতে পারেন নাই। আমরা এই জায়গায় 430-450 মধ্যে কিনে অলরেডি আজকে দেখেন এখানে কিন্তু অলরেডি, এটা গতবার বলছি যে ডিবিএস ফার্স্ট মিউচুয়াল ফান্ড আজকে হোল্ড হয়েছে, এটা গতকালকার জিনিস, একটা গতকাল হোল্ড হয়েছিল, কিন্তু গতকাল সেল না দিয়ে আগামীকাল অর্থাৎ আজকে সিদ্ধান্ত নেব, কারণ টার্গেটে ঠিকই যাবে, টার্গেটটা আর একটু বড় টার্গেট ঠিকই যাবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যেহেতু বেশি পাবলিক নিছে, বেশি পাবলিক দিলে এখানে স্মার্ট মানি বের হয়, এবং পাবলিক এন্ট্রিস আমরা বুঝছিলাম যে গতকালই স্মার্ট মানি এক্সিট নিছে, আজকেও অনেক কিছু এক্সিট নেবে, এবং এর ফল দেখেন আমরা আজকে এখানে মিনিমাম 50% সেল দিছি, কেউ 100% কেউ সেল দিছে, কেউ 70%, কেউ 50%, অন্তত আমরা প্রফিট নিয়ে নিছি। ভাই প্রফিট আসল, প্রফিট পেয়ে গেলে পরেরটা পরে দেখা যাবে। সত্যি এটা দেখেন, এই স্টকটা এই যে একটা বটমে 440-450 কালেক্ট করা, আমি নিজে 440-এ কিনছি, বারবার বলছি। এইখান থেকে যদি আজকে এই টপে আপনি 35-এ সেল দিতে পারেন, তাহলে 20% প্রফিট। ধরলাম আপনি টপে সেল দেন, একটু নিচেই ধরি আমি 17%, আর একটু নিচে ধরি ভাই 15% প্রফিট তো কোনো ব্যাপার না। 15% প্রফিট এখানে কত হয় না আপনার, এটাকে আরো এইদিকে নিয়ে আসি, 4 মেতে নিয়ে আসি, আপনার এখানে 11 দিন দেখেন, মাত্র 11 দিন কি বলি, এটা তো একটু ভুল ধরছি, এখানে 7 দিন, এক সপ্তাহে আপনাকে 15% প্রফিট দিতেছে একটা স্টক, আর কি লাগে এক সপ্তাহে, যেটা আমি নিজেও এক্সপেক্ট করিনি। নিউজের কারণে এটা হয়েছে, নিউজ না হলে আরো সময় লাগতো, কিন্তু অ্যানালাইসিস কিন্তু ঠিক ছিল, এবং এইভাবে দেখেন মার্কেটে আমরা প্রফিট জেনারেট করি। এর আগেও দেখেন অনেকে এগুলো কথা শুনতে চান না, বাই সিগন্যাল বুঝেন না আসলে কোনটা স্টক কিনা উচিত, মার্কেটে শুধু ঘুরতেছেন অমুকের কথা তমুকের কথা, স্টক কিনে ধরা। দেখেন সেম জিনিস কিন্তু আমরা এআইএল করছিলাম, এআইএলও আমরা এই জায়গায় কিনছিলাম, এটা হচ্ছে এপ্রিল মাসে কিনছিলাম প্রথম দিকে, এটাতে 1 মাস বসা লাগছে, কিন্তু সিমিলারলি আমরা 30-এর নিচে কিনছিলাম, 28, 27, 30, 29, 30-এ কিনে, এবং দেখুন 3 মে কিন্তু এখানে বলে দেওয়া ছিল যে এআইএল থেকে প্রফিট নিয়ে নেন, প্রফিট 34-এর সেল যাওয়ার চান্স খুব বেশি, এবং 34-এ কিন্তু এআইএল অনেক বেশি সেল গেছে। আপনি এআইএলও খেয়াল করে দেখেন, সিমিলার জিনিস, সিমিলার নিউজ আসার পর আপনি কিনতে গেছেন, কিন্তু আমরা কিন্তু নিউজের পর সেল দিছি 34-এ। এই দেখেন 34-এর যে সেলটা গেল, এরপর এখন পর্যন্ত এআইএল কিন্তু উঠতে পারতেছে না। আজকে একটা ছোট সবুজ ক্যান্ডেল দিছে, বাট এইখানেও সেল গেছে, তো উঠবে হয়তো ভবিষ্যতে, কোন দিন উঠবে জানি না, যদি ধরতে পারি আবার বুঝতে পারি ইনশাল্লাহ এন্ট্রি নিব। কিন্তু আমার কথা হচ্ছে, যে জায়গায় আমি জানি না, যে জায়গায় আমি বুঝতেছি না, সে জায়গায় আমি এন্ট্রি কেন নিব? আমার তো কিছু নিয়ম কানুন আছে। আমি বুঝতেছি না এআইএল কি এখান থেকে বাড়বে, আমি কিনবো না। আমি এখান থেকে বাড়বে বুঝতেছি না, আমি কিনবো না। এখান থেকে বাড়বে কিনা আমি বুঝতেছি না, কিন্তু এই জায়গায় আমি সিগন্যাল পাইছি, আমি টেকনিক্যালি বিভিন্ন অ্যানালিসিস করে বুঝছি এই জায়গাতে উঠবে, তাই আমি কিনে বসে আছি, এবং এই জায়গায় সেল যাওয়া উচিত আমি বুঝতে পারে সেল দিয়ে দিছি। এবং এখান থেকে উপরে উঠে যেত, আমার প্রশ্নের কিছু নাই, কারণ আমার টার্গেটই এটা ছিল। আমি আমার টার্গেট প্রফিট নেই, এইভাবেই আমি মাসের পর মাস ছোট ছোট স্টক, বিভিন্ন স্টক ধরে 10%, 20% প্রফিট নেই, প্রতি মাসে একটা প্রফিট আসে, বছর শেষে আমার পোর্টফোলিও বড় হয়ে যায়। যেখানে আপনি আছেন শুধু ভিডিও টাকা, আমি নিয়মিত মানুষ পাই যারা বলেন ভাই আমাকে ভিডিও টাকা দেন, আমাকে রহিম ট্যাক্স দেন, এরকম শেয়ার আমার। আচ্ছা দেখেন, রহিমা ফুটের জন্য মানুষ পাগল, কিন্তু আমাকে বলেন যখন রহিমা উঠতেছিল তখন কতজন ধরতে পারছেন, ধরতে পারেন নাই, অথচ এই রহিমা ফুট এখন কিন্তু নামতে নামতে কই নিচে, অনেক নিচে চলে আসে। এইটা কি গেম খেলা হবে? হতে পারে, ভবিষ্যতে আবার গেম খেলা হতে পারে, আমি জানি না। আমি যদি বুঝতে পারি আমি এন্ট্রি নেবো, কিন্তু যে জায়গায় আমি বুঝতেছি না রহিমা ফুট এখান থেকে বাড়া উচিত না, এখানে সেল যাওয়া উচিত, আমি এখানে সেল দিয়ে দিচ্ছি, আবার নেবে, আবার উঠছে, আমার মনে হয়নি এখান থেকে বাড়া উচিত, আসলেই বাড়েনি। যদি বাড়তো ভেরি গুড, এখানে আবার নামছে, আমি কিনি নেই। কেন কিনি নেই? কারণ আমার কাছে স্টিল মনে হচ্ছিল এই স্টকটার খেলা শেষের পথে, এবং এখান থেকে আবার উঠছে, যারা এখানে কিনতে পারছে, যে বুঝছে ভেরি গুড, আমি বুঝতে পারি নাই, আমি এখানে রিস্ক নেই নেই ভাই। আবার কি হলো, এখানে এসে ধাক্কা খেয়ে আবার নেমে গেছে, এবং দেখেন এখন টানা নামছে। এখন এইগুলা জায়গায় এই যে পয়েন্টে এই পয়েন্টগুলো কত মানুষ ধরা হওয়া, স্পেশালি এইখানে আসার পর অনেক মানুষ কিনছে, আমার পরিচিত মানুষ যারা এখানে গেছে, ভাই স্টকটা বাড়বে কিনি, এটা তো ভাই কত গেছে, 174 গেছে, এখন মাত্র 100 টাকায় পাই, 120 টাকায়, এখন থেকে আবার বাড়বে। কিন্তু ভাই একটা জিনিস আপনি মানেন না মানেন, মার্কেট চলে নিয়মে, স্মার্ট মানি চলে নিয়মে, মার্কেটটা চালাই স্মার্ট মানি। আপনি এই স্টকের কি আছে? এই স্টকের না ইপিএস আছে, না আপনার ফান্ডামেন্টালি কিচ্ছু নাই, তাও স্মার্ট মানি প্লে করে বাড়াইছে। তো স্মার্ট মানি যদি আপনি বুঝেন তাহলে ভেরি গুড, না বুঝতে পারলে আপনি তো আলটিমেটলি ধরা খাবেন। সিমিলার জিনিস হচ্ছে আপনার কি বলবো, ভিডিও টাকা বলেন বা এপেক্স ট্রেনারি বলেন, এপেক্স ট্রেনারি আসলে কি আছে? কিচ্ছুই কিন্তু নাই, কিন্তু এপেক্স ট্রেনারি কিন্তু টানা উঠতেছে। এর কারণ কি? কারণ হচ্ছে স্মার্ট মানি প্লে করতেছে। আপনি এপেক্স ট্রেনারি যদি আপনি কি বলবো এটারে, আপনি যদি এপেক্স ট্রেনারি ফান্ডামেন্টাল দেখেন, তাহলে কি আছে? ইপিএস গতবার 20 মাইনাস,
গতবার না সরি, এটা এবার 20 মাইনাস হবে। গতবার ছিল 14 মাইনাস, এবার কোয়ার্টার 1 5 টাকা, এরপরে 5.80 4.70, এবার দেখা যাবে হয়তো 20 মাইনাস। নেভ হচ্ছে ঠিক আছে ভালো, কিন্তু এত মাইনাস ইপিএস নিয়ে আপনার নো সিএফপিএস সব মাইনাস, ক্যাশ ফ্লো সব মাইনাস, ডিভিডেন্ড গতবার দেয়নি, এবার দিবে কিনা, এবারও হয়তো দিবে না, না দিলে হয়তো জেডে চলে যাবে। কিন্তু কিন্তু দেখেন আমারই কিচ্ছু নেই, ফান্ডামেন্টাল সব দিকে বাজে অবস্থায়, কিন্তু তাইলে এই স্টক কেন উঠলো? এই স্টকটা ভাই মানে স্মার্ট মানি প্লে করতেছে। এখন প্রশ্ন হচ্ছে ভাই এই স্টকটাকে আপনি কিনছেন? না আমি কিনতে পারিনি। কেন কিনতে পারিনি? কারণ যখন এখান থেকে উঠতেছে আমার কাছে মনে হয়েছিল উঠবে, কিন্তু আমি যে বললাম না আমাদের টেকনিক্যালি বিভিন্ন রুলস আছে, সব রুলস মিলতেছিল না। 2+2 মিলছে, 4+4 মিলছে, কিন্তু 8+8 গিয়ে হয়তো মিলতেছে না, বা আমার ওই টাইমে আমার চোখে পড়ে নাই। তো সিমিলারলি সমস্যা নাই, মিস হয়ে গেছে। কিন্তু মিস হয়ে গেলে সমস্যা নেই, এই স্টকটা মিস করছি, হ্যাঁ এই স্টকটা ধরতে পারলে অনেক প্রফিট করতাম, কিন্তু এই স্টকটা ধরতে পারি নাই। বাট এই স্টকটা ধরতে না পারলেও আমি খুঁজতেছি আরেকটা স্টক ধরতে পারি, যেটা ধরতে পারবো ওইটা আমি কিনবো। এই জিনিসটা আপনারা বুঝেন না। আপনারা চান ভাই আমার অ্যাপেক্স ট্যানারি লাগবে, আমার ভিডিও টাকা লাগবে, আমার রহিমা ফুড লাগবে, রহিম টেক্সটাইল লাগবে। সমস্যা এই জায়গায় যে ভাই আমাকে মানি ডাবল স্টক দেন। আমার গ্রুপে গত মাসেও 2-1 জন ছিলেন যারা কন্টিনিউয়াসলি ভাই আমার মানি ডাবল স্টক দেন, পুরো মাস একটাই জিনিস আমি বলি এটা কিনেন, এআইএল বলছি কিনতে কিনেন নাই, আমি বলছি ওইটা কিনেন নাই, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স কিনেন নাই, প্রতিটা প্রফিট করছি, কিন্তু ওনারা ওই স্টক কিনেন না, ওনারা বসে আছেন শুধু মানি ডাবল একটা স্টক দেন ভাই, এই যে মানি ডাবল সোনালী পেপার কিনলে ডাবল হয়ে যাবে, কিন্তু কিনলে ডাবল এই জিনিসগুলো ধরা খুব মানে কঠিন। ডোমিনেন্স দেখবে, ডোমিনেন্স কেউ বলতে পারবে না এত বেশি যাবে, কিন্তু চলে গেছে। এই জিনিসগুলো টেকনিক্যালি ধরা কঠিন কি এগুলো অনেক সময় ধরা সম্ভবই না, কারণ স্মার্ট মানির কি চিন্তা করতেছে এইটা কিন্তু টেকনিক্যালি আমরা ধরার চেষ্টা করি, কিন্তু একজন মানুষের চিন্তা আপনি কখনোই 100% ধরতে পারবেন না, কখনোই না। একটা গ্রুপ অফ পিপুল কি প্লে করতেছে, কিভাবে চিন্তা করতেছে, এটা আপনি কিভাবে 100% ধরবেন? এটা ধরার চেষ্টা করা হয়, এবং চেষ্টা করে আমরা কিছু 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 সময় সফল হই, কিছু কিছু সময় ব্যর্থ হই, ব্যর্থতায় আমাদের লসগুলা কম হয়, সফলের লাভ বেশি করি। সিমিলারলি আমি ডিবিএইচ এল সবগুলো দেখাইলাম, কিন্তু আপনি যদি শুধু এই বড় স্টকের অপেক্ষায় বসে থাকেন, তাইলে আলটিমেটলি আপনি বড় স্টক পাইতে পাইতে দেখবেন এপেক্স ট্যানারি হয়তো উপরে কিনছেন, এমন সময় এটা থেমে গেছে, আপনি পরে গেলেন লসে। আজব কালে তো এগুলো স্টক থামবে, মুন্নুচিরা এপেক্স ট্যানারি এগুলো টানা বাড়ে, ঠিক আছে, ভেরি গুড। আর সবচেয়ে বড় জিনিস, এইগুলো স্টকে কে 10 লাখ টাকা ঢুকাইছে, কে 50 লাখ, কে 1 কোটি টাকা ঢুকাইছে, এটা দেখতে হবে। আসলে কি আপনি ঢুকাইছেন? আপনি হয়তো এখানে এপেক্স ট্যানারি গিয়া দেখেন আপনি 1 লাখ টাকার কিনছেন, কিনে হয়তো সেটা 2 লাখ ডাবলই করে ফেলেন, 2 লাখ খুব খুশি, কিন্তু আপনার পোর্টফোলিও তো 50 লাখ। সেই 50 লাখটা কিভাবে বাড়াইলেন? সেই 50 লাখটা কি আপনি এখানে 20 লাখ ঢুকাইছেন এপেক্স ট্যানারিতে? যদি আপনি 20 লাখ 40 লাখ ঢুকাইতে পারেন এবং সেইটা যদি আপনি বড় করতে পারেন, তাইলে কিন্তু আপনি হিরো। আর নইলে এই ছোট টাকাতে ঢুকে আলটিমেটলি আপনার পোর্টফোলিও বাড়তেছে না। এর চেয়ে বরং সেফ স্টকে আপনি আপনার 50 লাখ ঢুকে বসে থাকেন, সেইটা যদি 10%ও বাড়ে, তাহলে 50 লাখের 10% কিন্তু 5 লাখ হয়ে যাবে, আপনি ঠান্ডা মাথায় ইজিলি 5 লাখ পেয়ে গেলেন। বের হইলেন, বের হয়ে ওই 55 লাখ আবার কোনো ভালো স্টক একটা দুইটা তিনটাতে সেফ স্টক যেটা 10% 20% দিবেই আপনি বুঝতেছেন, টেকনিক্যালি বুঝতেছেন, বা কোনো অ্যানালিস্টের সাহায্য নিয়ে বুঝতেছেন, ওইটাই ঢুকে ওইটা থেকে আবার প্রফিট জেনারেট করুন। এই যে একটা সিম্পল লুপ, এই সার্কেল একটার পর একটা করতে থাকেন, মাসের পর মাস করেন, 5 বছর 10 বছর দেন, দেখবেন আপনার পোর্টফোলিও কই যায়। এই জিনিসগুলো আসলে কেউ বলে না, বললেও আসলে কেউ শুনে না, সেগুলো বলে লাভ নেই। বাট এটা হচ্ছে সবচেয়ে মানে হিডেন রুল, সবচেয়ে মানে কি বলবো, এটা একটা ট্রিক্স টাকা বানানোর, এটা সবচেয়ে মানে ইম্পর্টেন্ট ট্রিক্স, যেটা কেউ জানে না, আর জানলেও বুঝে না, বুঝলেও মানে না। সমস্যা এই জায়গায়। এখন চলুন আপনাদেরকে একটা ভালো স্টক দেখাই, ফান্ডামেন্টালি ভালো, ইপিএস ভালো, এই স্টকগুলো একসময় ভালো করবে এবং টেকনিক্যালি ভালো পজিশনে আছে। এই ডোরিন পাওয়ার এই বক্সটা ব্রেক করে যখন উঠছিল, তখন মোটামুটি 31-এর কাছাকাছি একটা গেইন দিছিল। এটা মনে হয় আমি এর আগে বলছিলাম, আমার মনে নাই, আর না বললে তো নাই, সমস্যা নাই। এখন আবার এই বক্সের কাছাকাছি আসে, তো এবার মনে হয় না এই বক্সে আসতে পারবে, হয়তো এখানে অনেকেই অ্যাক্টিভ। আমার কাছে মনে হয়েছিল এই বক্সে আসলে আসলে আমি নিজেও হয়তো কিনতাম, কিন্তু যেহেতু এই বক্সে হয়তো আসার চান্স আমি জানি না, তো আপনারা এখানে খেয়াল রাখতে পারেন এই জায়গায় 28 টাকা বা 27 টাকার দিকে একটা ভালো এন্ট্রি, মানে ড্রয়িং পাওয়ারে হয়তো কয়েক মাসের জন্য আপনি একটা পোর্টফোলিওর বড় অংশ ঢুকাতে পারেন, এবং প্রথম টার্গেট আগের মতো 31 টাকা থাকবে, এবং 31 জন ক্রস করবে, তখন পরবর্তী টার্গেট আপনি 40 টাকার আশেপাশে পেয়ে যাবেন। ড্রয়িং পাওয়ারের জিনিসটা আমি যদি আপনাকে দেখাই, পরবর্তী বক্সটা আপনার মোটামুটি এই জায়গায়, এই যে 40 থেকে 38 এই জোনটা কিন্তু ড্রয়িং পাওয়ার একটা ভালো জোন, এটা একটু খেয়াল রাখবেন। বর্তমান টার্গেট এগেইন বর্তমানে 31, এখানে 31 আঁকা আছে, খেয়াল রাখবেন, এবং 31টা ক্রস করে কিনা ব্রেকআউট দেয় কিনা, এটা ইম্পর্টেন্ট জিনিস। ব্রেকআউট যদি না দেয়, আবার 31-এ টাচ করে, হয়তো সেটা আগামী 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস পর টাচ করে নেমে যাবে, কিন্তু নেমে এখান থেকে আবার ঘুরে সে আলটিমেটলি আমার মনে হয় 2026-এর কোন একটা টাইমে, হয়তো ডিভিডেন্ডের আগে
ড্রয়িং পাওয়ার ইজিলি 40 টাকা টাচ করতে পারে। তো কেউ যদি এখানে ধীরে ধীরে আস্তে ধীরে কালেক্ট করেন, তাহলে এই যে অনেক স্টক কিনে মানুষ লস খাচ্ছেন, কিন্তু আমার মনে হয় এগুলো একটা মানে ভালো প্রফিটেবল স্টক। একটু সময় দিলে এই স্টকগুলো ভালো পারফর্ম করবে। তো একটু এই জিনিসটায় নজর রাখবেন। এবং যাওয়ার আগে জানিয়ে রাখি, আমরা একটা পেইড গ্রুপ সাজেশন করি এবং এখানে আমরা যেটা বলি যে 5 থেকে 10টা স্টক আলোচনা করি, টার্গেট স্টপ লস সব কিছু বলে দিই। যেটা দেখলেন ডিবিএস মিউচুয়াল ফান্ডে করছি, এইলে করছি, সিমিলার জিনিস এখানে লোকাল স্টুডিও কিছু নাই, ডাইরেক্টলি সবকিছু আপনারে বাই সেল ডাইরেক্টলি বলে দেওয়া হবে এবং হোয়াটসঅ্যাপে আপনাদের পুরো সাজেশন দেওয়া হবে। সো কেউ যদি জয়েন করতে চান, আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে নক দিবেন, আপনাদের সাথে কথা বলা হবে, আপনার যা যা লাগে জানবেন, ডিটেলস দিবেন, এরপর ভালো লাগলে জয়েন করবেন। সো আজকের জন্য এতটুকুই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।